শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ৭১-এর এ মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। প্রথম প্রহরে নানা আয়োজন। স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের বৈঠক, সিদ্ধান্ত জানা যাবে আজ। সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি। অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। উৎপাদন পর্যায়ে ভুল সিদ্ধান্তের পাশাপাশি আইনি কাঠামোতে দুর্বলতার অভিযোগ। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। আজ পহেলা ডিসেম্বর। শুরু হলো বাঙালি জাতির গৌরবের অহংকারের মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের এ মাসেই জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দীর্ঘ প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালের পহেলা ডিসেম্বরে শত্রুমুক্ত হয় বাংলাদেশের অনেক অঞ্চল। এদেশের দামাল ছেলেরা মরিয়া হয়ে একের পর এক সফল অপারেশনের মাধ্যমে পাক বাহিনী ও সহযোগী রাজাকারদের মনোবল ভেঙে দিচ্ছিল। আর বাঙালি জাতি অধীর আগ্রহে গুনছিল শেষ প্রহর, কখন আসবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। সর্বশেষ ১৬ ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ, আসে বাঙালির কাঙ্ক্ষিত মহান স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় রক্তিম সূর্যের একটি লাল সবুজের দেশ বাংলাদেশ। এদিকে মহান বিজয়ের মাসের প্রথম প্রহরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে বসেছিল দুই প্রজন্মের মেলা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই মশাল জ্বালিয়ে আলোকবর্তিকা দিয়ে বরণ করে নেওয়া হয় বীর বাঙালির শ্রেষ্ঠ এ অর্জনকে। সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত ডিসেম্বর বিজয় গাথা শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা তুলে দেন নতুন প্রজন্মের হাতে, পাশাপাশি নতুন প্রজন্মকে দেখান আলোর পথ। এর আগে আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত কার্যকরের দাবি জানান। অন্যদিকে বিজয়ের মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও প্যারেড স্কয়ার সহ সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, এবার তোরণ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। সাভার জাতীয় স্মৃতিসৌধ গমনাগমন এবং পুষ্প স্তবক অর্পণকালীন সময় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নেব। কোনো তোরণ এবার আমরা এনকারেজ করছি না এবং কোনো তোরণ ওখানে নির্মাণ করার জন্য আমরা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছি। আমরা সবসময় বলছি এটা সাময়িক ব্যবস্থা। অনেক দেশেই যখন নাকি এই নিরাপত্তার ঝুঁকি আসে তখন অনেক কিছুই প্রিকুয়েশন নেয়। আমাদের এখানে কিছু হচ্ছে না, তারপরে হুমকি ধুমকি হচ্ছে। আমরা সেই জন্যই এটা একটা সাময়িক ব্যবস্থা নিয়েছি। আমরা এটা শেষ হলে আমরা উঠিয়ে দিব। যুগোপযোগী আইন প্রণয়ন, বাহিনী গঠনের ক্ষেত্রে বাংলাদেশের ভালো অর্জন থাকলেও স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন করা হয়নি নিরাপত্তা নীতি। আর তাই অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় নেওয়া সম্ভব হয় না সমন্বিত পদক্ষেপ। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দরকার দলীয় প্রভাব মুক্ত একটি জাতীয় শিক্ষানীতি নিরাপত্তা নীতি। ওমর ফারুকের রিপোর্ট। আশুরার আগের রাতে শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় গ্রেনেড হামলা ছাড়াও সাম্প্রতিক ব্লগার, পুলিশ ও বিদেশি নাগরিকদের নাশকতার শিকার হওয়ার মধ্য দিয়ে নিরাপত্তা ঝুঁকি হাজির হয়েছে নতুন চেহারায়। পাশাপাশি রয়েছে দুনিয়াজোড়া জঙ্গিবাদের উত্থানের কারণে বৈশ্বিক নিরাপত্তার হুমকি, রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রতিবেশী দেশের অস্ত্রের নিশানায় পরিণত হয়ে নিহত হওয়ার ঘটনাও।
তবে স্বাধীনতার পর ৪৪ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো এসব পরিস্থিতি সামাল দিচ্ছে কোনো সামগ্রিক নিরাপত্তা নীতি ছাড়াই। কোনো ঘটনা ঘটলে তখন আমরা সিকিউরিটি নেব বড় চিন্তা ভাবনা করি। যদিও আমাদের এখানে সব ধরনের বাহিনী আছে, কিন্তু কনসেপ্ট অফ সিকিউরিটিটা আমার মনে হয় যে আমাদের কাছেও পরিষ্কার না এবং এইসব বাহিনীর কাছেও পরিষ্কার না। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সবশেষ সংযোজন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। রংপুরে জাপানি নাগরিক কনীয় হোসি হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ের সব চাঞ্চল্যকর অপরাধের ঘটনাস্থলে পুলিশ, CID, গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দেখা গেছে এর তৎপরতা। ৪৪ বছরে নানা মোড়কে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়লেও কোনো নীতি না থাকার প্রভাব কি পড়ছে না তাদের ওপর? জঙ্গি সংগঠন আছে, জঙ্গি সংগঠন নাই, বিদেশের সাথে যোগাযোগ আছে, বিদেশের সাথে যোগাযোগ নাই। কখনো এটাকে রাজনৈতিক দিকে ধাবিত করছি, কখনো গোষ্ঠীগত দিকে ধাবিত করছি, এবং এর ভিতরে কোনো সলিউশন তো আমরা পাচ্ছি না। তবে ৪৪ বছরে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলা নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের কম সাফল্য নয় বলেই মনে করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান BIS-এর সিনিয়র গবেষক। আইনগত দিকগুলো কিন্তু আমাদের সরকার খুব সাফল্যের সাথে অর্জন করতে পেরেছে, এবং একই সাথে এগুলোকে প্রয়োগ করার জন্য যে ধরনের সংস্থা দরকার সেগুলো আমরা একদম শতভাগ অর্জন করা হয়তো এখনো সম্ভব হয়নি, বাট আমরা অনেক দূর এগিয়েছি। দেশের নিরাপত্তাকে আরও সুসংহত করতে একটি সামগ্রিক জাতীয় নিরাপত্তা নীতি প্রয়োজন বলে মনে করেন দুই নিরাপত্তা বিশ্লেষকই। আমাদেরকে একটা নন পলিটিক্যাল কনসেপ্টটাকে চিন্তা করতে হবে। একটা জাতীয় ভিত্তিতে একটা সিকিউরিটি পলিসি তৈরি করা দরকার, যারা এক্সপার্ট আছেন তাদের মিলে। এই কমিটিতে রাজনৈতিক দলের যে ইনপুট, এটা ডেফিনেটলি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল ইনপুট থাকতে হবে, এক্সপার্ট ইনপুট থাকতে হবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বাট কিন্তু এখন পর্যন্ত আমরা হয়তো এই ক্ষেত্রে অতটা অগ্রসর হতে পারিনি। জাতীয় নিরাপত্তা নীতি অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠক করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় গণভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 সদস্য উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ, একথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আগামী 30 ডিসেম্বর দেশের 236টি পৌরসভায় নির্বাচন হবে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী তৎপরতা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতকাল দিনভর নির্বাচন কমিশনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি কথা জানান। এই পর্যায়ে আচরণবিধি যেটা আমরা জারি করেছি সেটা এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না। আর একটা বড় ছিল যে নির্বাচনটা কিছুদিন শিডিউলটা পেছানো যায় নাকি। তবুও যেহেতু ওনারা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, আমরা আবারও সবাই মিলে বসে এবং নির্বাচন কাজে যারা আমাদের সহায়তা করেন তাদের কাছেও বলে যে একদিনের জন্য একটা করা যায় কিনা, পেছানো যায় নাকি। তো আমরা দেখলাম যে না। পৌরসভা নির্বাচনে চট্টগ্রামে 10টি মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পৌরসভা নির্বাচনের আগে থেকে প্রস্তুতি থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য সে তালিকা এখন দলীয় সভানেত্রীর কাছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী কেউ যাতে বিদ্রোহ করতে না পারে সেই ব্যাপারেও ব্যবস্থা নিয়ে রেখেছে দলের নেতারা। সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনেশী নৌকার প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। আমাদের দলে যারা নমিনেশন চেয়েছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার কোনো সুযোগ নাই। মনোনয়ন বোর্ড যাকেই চূড়ান্ত করবে এবং যে নির্বাচন মনোনয়ন পাবে তার পক্ষে হয়ে কাজ করবে। প্রার্থী বাছা নিয়ে ব্যস্ত সময় পার করলেও বিএনপি নেতারা এখনো নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন। পুলিশ দিয়ে যেভাবে
আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার শুরু করে দিচ্ছে, যার কারণে আমাদের প্রার্থীরাও এখন ভয় পাচ্ছে। দলীয় ভূমিকা নির্বাচন কমিশনের এটা তো পরিষ্কার হয়ে উঠেছে। তারপরে আমরা যাচ্ছি, এই প্রেক্ষাপটে দেশবাসী অপেক্ষা করছে, দেখছে এইবার কোন ধরনের নির্বাচন হয়। তবে গণগ্রেপ্তারের ব্যাপারে বিএনপির অভিযোগ মানতে নারাজ পুলিশ। যেসব নিয়মিত মামলা হয়, মামলার আসামি গ্রেপ্তার হয়, মাদক সংক্রান্ত যেসব মামলা হয় সেগুলি গ্রেপ্তার হয়। তো আমাদের এই ধরনের গ্রেপ্তারগুলি চলছে। নির্বাচনকে কেন্দ্র করে যে আমরা ব্যাপক হারে গ্রেপ্তার, এই ধরনের কোনো আমাদের বিষয় নাই। চট্টগ্রামের 10টি পৌরসভায় জোটের শরিক দলগুলোর শক্ত অবস্থান না থাকায় একক প্রার্থী বাছাইয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অপরদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এবং সাতকানিয়া পৌরসভায় আধিপত্যের কারণে জোটের শরিক এলডিপি ও জামায়াতকে ছাড় দিবে বিএনপি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে জেলা সদর, পীরগঞ্জ, রানী শঙ্কর পৌরসভায়। দলীয় প্রতীক পেতে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এছাড়া শহর ও পাড়া মহল্লাগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে একই সঙ্গে দুটি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে সংশয় রয়েছে সাধারণ ভোটারদের। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন, সুষ্ঠু নির্বাচনের সব রকম প্রস্তুতি রয়েছে তাদের। আমরা যোগ্য, সৎ, তরুণ একজন ব্যক্তিত্ব যিনি কাজ করবেন পৌরসভার উন্নয়নে, আমরা এরকম একটি ব্যক্তি চাই। প্রার্থী যাই আমাদের যেরকম কাজ করে যায়, গরিব লোকের সুখে দুঃখে দাঁড়ায় সামনে। ঠাকুরগাঁও জেলায় আমাদের 3টি পৌরসভা, তো আমরা এখন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ভোট কেন্দ্র তালিকা প্রস্তুত করছি। নজরদারি সংস্থাগুলোর অব্যাহত অভিযানের পরেও ভেজাল খাদ্যে ছয়লাভ পুরো দেশ। বিশেষ করে রাজধানীতে তা পৌঁছেছে একেবারে মহামারী পর্যায়ে। কেন থামছে না এই অপসংস্কৃতির চর্চা? উত্তর খুঁজেছেন রামিম হাসান। খাদ্যে ভেজাল নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ভেজাল খাদ্যের সমারোহে একটু আস্থার খোঁজে ইদানিং অনেকেরই অভ্যাস গড়ে উঠেছে সুপার শপগুলো থেকে সদাই করার। শুধু তাই নয়, সুন্দর পরিবেশে একই জায়গা থেকে সব পণ্য পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় করে তুলেছে সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের ধারণাকে। সবসময় তো নিউজে দেখতেছি, পেপারে পড়তেছি, এগুলা খুবই ভয় দেখায়। সো এই জন্যই দেখা যায় যে এখান থেকে নেওয়া হয়। কিন্তু আস্থার প্রতীক হয়ে ওঠা এই সুপার শপগুলোতেও লেগেছে ভেজাল সংস্কৃতির কালিমা। একবার বিএসটি সার্টিফিকেট পাওয়ার পরে আমরা জানি যে এই প্রোডাক্টটা এখন কোয়ালিটি, কিন্তু আমার মনে হয় যেখান থেকে প্রোডাকশনটা হচ্ছে সেই জায়গাটাও জোর দেওয়া উচিত যে প্রোডাকশনটা কীরকম যাচ্ছে। তার এই বক্তব্যই বোঝা যায় বিপণন পর্যায়ে যথোপযুক্ত সতর্কতার পরও উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধতার কারণে শতভাগ নিশ্চয়তার পথে ফাঁক রয়েই যাচ্ছে। কিন্তু কি সেই সীমাবদ্ধতা? টিআইবির এক গবেষণায় দেখা যায়, কাজের পরিধি ও ভৌগোলিক আওতা বিবেচনায় বর্তমানে দেশের ৩১৯টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনে অর্গানোগ্রাম অনুযায়ী ৩৭০ জন স্যানিটারি ইন্সপেক্টর থাকার কথা, যেখানে কর্মরত রয়েছেন মাত্র ৭৮ জন। আর বিভাগীয় শহরে বিএসটিআই এর ৬৮ জন অনুমোদিত ফিল্ড অফিসারের বিপরীতে কাজ করছেন মাত্র ৩৮ জন। স্যানিটারি ইন্সপেক্টরদের যে দায়িত্ব, সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের যে কার্যক্রম তার 40% হচ্ছে তারা নিরাপদ খাদ্য তদারকির জন্য কাজ করে, আর বাকি কাজগুলা কিন্তু তাদের রেগুলার যে টাস্কগুলো রয়েছে ডিজি হেলথের আওতায় সেগুলো তারা করে থাকে। অনেক সময় পুলিশ ফোর্স সময় মতো অনেক পাওয়া যায় না। এই ধরনের কাজগুলোর জন্য যদি একটা সিনক্রোনাইজ ওয়েতে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এটা ভালো হবে। আবার আইনি কাঠামোতেও রয়েছে দুর্বলতা। ভেজাল মেশানোর অপরাধে যেখানে ভারতে যাবজ্জীবন, পাকিস্তানে 25 বছর এবং যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, সেখানে বাংলাদেশে একই অপরাধের সর্বোচ্চ শাস্তি অনূর্ধ্ব 5 বছর আর সশ্রম কারাদণ্ডের বিধানও নেই। তাদের আইন বা এনফোর্সমেন্ট অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। খাবার ভেজাল করে তার অনেক বড় শাস্তি হতে পারে, কিন্তু আমাদের সেই জায়গাটা একটু আমাদের দুর্বলতা আছে। আমরা আসলে যে পরিমাণ ভেজাল সেই পরিমাণ এনফোর্সমেন্ট আমরা করতে পারছি বলে আমি মনে করি না, আর আমাদের আরও দরকার। ভ্রাম্যমাণ আদালতের বারবার অভিযানের পরও খাদ্যে ভেজাল ঠেকানো সম্ভব হচ্ছে না। আইনের দুর্বলতা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, জনসচেতনতা এবং সেই সাথে ব্যবসায়ীদের নীতিনৈতিকতার অভাবে এই সংস্কৃতি বাংলাদেশে মহামারীতে পরিণত হয়েছে। তবে আসার কথা হচ্ছে, সম্প্রতি গঠিত হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যার মাধ্যমে
একই ছাতার নিচে ভেজাল প্রতিরোধে কাজ করতে পারবে সবগুলো সংস্থা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, এবারও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং নেতিবাচক প্রচারণায় বৈষম্যের শিকার হচ্ছেন HIV আক্রান্ত রোগীরা। সরকারি বেসরকারিভাবে সচেতনতামূলক প্রচারে এইডস নিয়ন্ত্রণ সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে শীত মৌসুমের সেতু প্রকল্পের কাজের প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। বছরব্যাপী টেস্ট, টায়াল, পাইল শেষে চূড়ান্ত করা হয়েছে মূল পাইলিং এর স্থান ও নকশা। অন্যদিকে কাজের সুবিধা বিবেচনায় শীত মৌসুমকে সামনে রেখে নদী শাসনের কাজ পুরোদমে শুরু করার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়া প্রান্ত থেকে নদীতে বেশ কিছুটা গেলেই চোখে পড়ে টেস্ট ও ট্রায়াল পাইলের অবশিষ্টাংশ। মূল পাইলের জন্য ক্রমান্বয়ে 10টি টেস্ট পাইল করার কথা। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে 3টি টেস্ট আর একটি ট্রায়াল পাইলের কাজ। চলছে আরও একটি টেস্ট পাইলের কাজ। এবার মূল পাইল বসানোর পালা। 2016 সালের মধ্যেই সেতু দুই পাশে সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়ার নির্মাণ কাজ শেষ করে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা ধীরে চলছে এই 3টি প্রকল্প। চলতি মাস পর্যন্ত পাওয়া তথ্য বলছে টার্গেটের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে মূল সেতুর কাজে, আর কম কাজ হয়েছে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আগেই গেছি, কিছু কিছু ক্ষেত্রে পিছাইতে পারি, বলা তো যায় না। সবগুলো কম্পোনেন্ট যে আমি সঠিকভাবে এটা আমি যদি কোথাও আমি আবার এক্সট্রা কেয়ার নেব না, আমার আগে যাবো। কারণ এখন আমার প্রজেক্টের মাত্র আমার ধরেন 10-11 মাস আমার হয়েছে। শুরুতে অক্টোবরের শেষ সপ্তাহে সেতুর মূল পাইলের কাজ শুরুর লক্ষ্য ছিল। তবে টেস্ট ও ট্রায়াল পাইলে নানা পরীক্ষার পর 1 মাস পিছিয়ে ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছে উদ্বোধনের সূচি। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছিল টেস্ট পাইলিং এর কাজ। 9 মাসব্যাপী পরীক্ষার পর মূল পাইলের পরিকল্পনা এসেছে ছোটখাটো কিছু পরিবর্তন। আমি টেস্টের রেজাল্টগুলো পাবো, আমাদের কনসালটেন্টরা সেগুলো বিশ্লেষণ করছে, তারপরে আমি প্যানেল অফ এক্সপার্টরাও বিশ্লেষণ করতেছি, ফরেন এক্সপার্টরাও আসতেছে, তারাও বিশ্লেষণ করবে, তাদের কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি। পাইলের একটা টেন্টেটিভ লেংথ ডিজাইনে দেওয়া থাকে, লোড টেস্ট দিয়ে এটাকে কনফার্ম করতে হয় যে আমি যেই ডিজাইনটা করেছিলাম ওইটাই সঠিক থাকবে, না থেকে কমবে, না থেকে বেশি হবে, 3টাই হতে পারে। পদ্মা সেতুর 5টি প্রকল্পের মধ্যে মূল সেতুর পরীক্ষামূলক কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। কাজ শেষের সময় ধরা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর। নির্মাণ কাজ শুরু 1 বছর পর পদ্মা সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন চলছে দ্রুত গতিতে, তখনও মূল সেতুর নির্মাণ রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। আর এইসব পরীক্ষা চূড়ান্ত ফলাফল পেলে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে মূল সেতুর পাইলিং কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন অনুষ্ঠিত হবে বই উৎসব। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। এজন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বরিশালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। নতুন বছরের প্রথম দিনই হাতে নতুন বই, শিক্ষার্থীরা এখন এতেই অভ্যস্ত। এবারও তা অব্যাহত থাকবে। স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে নতুন বই। উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন ক্লাসের নতুন বই। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের কাছে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে বই এসে গেছে এবং আমরা অবশ্যই আশা করতেছি যে জানুয়ারি প্রথম দিকে বা বছরের শুরুতেই আমরা প্রত্যেক শিশুর হাতে বই পৌঁছে দিতে পারবো। এবার যথাসময়ে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আগেভাগেই ঢাকা থেকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বই উৎসবের সার্বিক প্রস্তুতি চলছে। মাধ্যমিক স্তরের বেশিরভাগ বই ইতোমধ্যে স্কুলে পৌঁছে গেছে, আর প্রাথমিক পর্যায়ের বই ডিসেম্বরের 3য় সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছাবে বলে আশা করছেন শিক্ষকেরা। ডিসেম্বর মাসের 2য় সপ্তাহে আমাদের মাসিক সমন্বয় সভা হবে। ওই সপ্তাহে আমাদের বই দেওয়ার কথা বলে দেওয়া হবে। আর বছরের শুরুতে বই
উৎসব হওয়ায় খুশি শিক্ষার্থীরা। বছরের শুরুতে আমরা নতুন বই হাতে পাই, পড়তে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা খুশি। নতুন বই হাতে পেলে নতুন বইয়ের গন্ধটাই আলাদা। বরিশাল বিভাগে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় মোট শিক্ষার্থী 24,32,491। এদের মধ্যে বিতরণ হবে 2,08,03,025 কপি বই। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন 2015 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সকালের সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মামলা পরিহারে 2টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, বঙ্গবন্ধু সেতু অধ্যাদেশ সংশোধন করে সেতু কর্তৃপক্ষ আইন 2015 প্রণয়ন করা হয়েছে। আইন অনুযায়ী বঙ্গবন্ধু সেতু সহ 1500 মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সেতু বিভাগ। সার্বিক তদারকির জন্য সড়ক ও সেতু মন্ত্রীর সভাপতিত্বে 15 সদস্যের বোর্ড গঠিত হবে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের মামলা প্রত্যাহারের লক্ষ্যে সচিব কমিটি ও জ্যেষ্ঠ মন্ত্রীর নেতৃত্বে 2টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। এছাড়া বৈঠকের শুরুতে জ্বালানি সচিব আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনটি বিষয় অনির্ধারিতভাবে একজন সিনিয়র মন্ত্রী এটাতে থাকবে। নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে মামলার পরবর্তী শুনানি। ওই দিন অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে নাইকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে সোমবার দুপুর 12টার পর ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় কড়া নিরাপত্তা বেষ্টিত আদালত চত্বরে তার গাড়িবহর ঘিরে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রচণ্ড ভিড় থাকায় আদালতে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয় বেগম জিয়াকে। এজলাসে প্রবেশ করে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় তার আইনজীবীরা তার পক্ষে জামিন আবেদন করেন। জামিন আবেদনে বলা হয়, বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসা চলছে। এই মামলায় তিনি আগে জামিনে ছিলেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি বলে উল্লেখ করা হয় আবেদনে। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পান নাই, উনি আপিল করবেন নাইকোর রায়ের বিরুদ্ধে। এবং আজকে আমরা সার্টিফিকেট পাওয়ার পরেই যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে এই কোর্টে সারেন্ডার করার জন্য সারেন্ডার করেছেন, জামিন নিয়েছেন। আমরা এই মামলা নাইকো মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। মামলার বিভিন্ন দিক তুলে ধরে দুদকের পক্ষের আইনজীবীরা বেগম জিয়ার জামিনে আপত্তি জানালেও তা আমলে নেননি আদালত। দুদকের আইনজীবীদের বক্তব্য, মামলার যথার্থতা নয়, এক্ষেত্রে বিবেচ্য হয়েছে ব্যক্তির পদমর্যাদা। আমরা জামিনে আপত্তি করেছিলাম, পরবর্তীতে মাননীয় আদালত তার পদমর্যাদা বা চিন্তা ভাবনা করে তাকে জামিন দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া সহ সকল আসামির উপস্থিতিতে 28 ডিসেম্বর 4 শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে 2007 সালে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে এবছরের 18 জুন তা খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় গতকাল 21 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনকে, নারায়ণগঞ্জে স্কুল ছাত্র ইমন সহ 2টি হত্যা মামলায় 5 জনকে এবং চট্টগ্রামে সিএনজি চালক হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্যুরো ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে এলাহি ভুইয়া এ রায় ঘোষণা করেন। 2003 সালের 17 আগস্ট বলখোলা বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় 2004 সালের 23 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত। সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন এবং এই 11 জন আসামির মধ্যে 6 জন কাঠগড়ায় উপস্থিত এবং 5 জন পলাতক রয়েছে।
নারায়ণগঞ্জে স্কুল ছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজি এই রায় ঘোষণা করেন। 2014 সালের 29 জানুয়ারি নবম শ্রেণীর ছাত্র ইমনকে অপহরণের পর হত্যা করা হয়। এই মামলায় 2 আসামি পলাতক। 2 জন জেলের ভিতরে আছে আর 2 জন আছে পলাতক আছে। ওই 2 জনেরও আমি চাই যে ওদের মতন বিচার হোক, ওদেরও ফাঁসি হোক। এছাড়া নারায়ণগঞ্জে স্কুল ছাত্রী সোনিয়া হত্যা মামলায় একমাত্র আসামি দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার দৌলতপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর হাসান এই আদেশ দেন। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে চট্টগ্রামে সিএনজি চালক ইউসুফ হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম এই রায় দেন। 2008 সালের 3 মে ইউসুফকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে আসামিরা। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় পুলিশের কনস্টেবল এবাদুর রহমান সহ 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার আরেক আসামি মাসুমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে ভোলার এক কিশোরীর পরিবার। তবে 18 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর প্রভাবশালীদের আশ্রয়ে মামলা তুলে নিতে বখাটেদের পরিবারে অব্যাহত হুমকিতে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত নির্যাতিতার স্বজনরা। তবে অভিযুক্তদের পাশাপাশি হুমকিদাতাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। গত 12 নভেম্বর ভোলা সদর উপজেলার এক কিশোরীকে জোর করে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য কাবিল হাওলাদারের ছেলে সোহেল ও তার 2 সহযোগী। সেখানে ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। সেখানে 15 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি নির্যাতিতা কিশোরীর। আইসি 3 জন, 2 জন চিনছি আর একজন চিন্না হারি নেই। এর ভিতর মুখ টুক বানিয়েছে। বানানোর পর আমার অনেক দূরে নিয়ে আছে ধান ক্ষেতের ভিতরে অত্যাচার করছে। তারপরে বোঝাই মরে গেছি। এদিকে ঘটনার পরদিন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি মামলা করা হয়, কিন্তু মামলা তুলে নিতে অভিযুক্ত বখাটেদের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। হুমকি দিয়া কয় এই দেশতন সারা করব, লড়াই দিব। হুমকি দুমকি দেয় আমার ঘরে হিরিও মামলা উড়ানোর লিগে আমাকে ভয় দেয়। সাক্ষী দিছি দিকে আমার ঘরে দাঁড়া লড়াই আমার ঘরে দিক দিয়ে যাইতে দেয় না। এদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলা রুজুর পর থেকে আসামি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আসামি কর্তৃক সাক্ষীদের কোনো ভয়ভীতি প্রদর্শনের সংবাদ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 13 নভেম্বর মামলা দায়ের করার পরও এখনো কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সময় সংবাদ, ভোলা। রোগ নয়, সামাজিক অপবাদ হিসেবে দেখার লক্ষণ থাকা সত্ত্বেও এইচআইভি বা এইডস শনাক্তকরণে এগিয়ে আসছে না দেশের অনেক মানুষ। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের কম অর্থ বরাদ্দ আর নেতিবাচক প্রচারণার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন এই রোগে আক্রান্তরা, এমন অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। তবে সরকারি হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ এইচআইভি নির্ণয় ও এইডস চিকিৎসার ব্যবস্থার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থার মাঝে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। শফিক মোহাম্মদের রিপোর্ট। 3 বছর হলো মায়ের সাথে কথা হয়নি তার। এইচআইভি শনাক্তের পর স্বজন সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন আছেন তিনি, অথচ নিয়মিত চিকিৎসায় দিব্যি সুস্থ আছেন এই নারী। সবাই জানে আমার অন্যান্য সমস্যা এমনি স্বাভাবিক মানুষের মতন অসুস্থ, কিন্তু এইচআইভি যে সেটা কেউ জানে না।
দিনমজুর থেকে শুরু করে শিক্ষিত সব শ্রেণীর মানুষের মাঝেই এইডস রোগ নিয়ে রয়েছে বিভ্রান্তিমূলক ধারণা। আলোচনাও হয় এবং আমাদের বইও আছে, এটা আমাদের পড়াও থাকে। এইডস কি মানে ক্যান্সার হইলে না এইডস কয় নাকি বাংলাতে? বিটিভিতে দেখতাম আরো 7-8 বছর আগে অ্যাড দিত, এখন তো কোনো অ্যাডই নেই। সরকারি হিসেবে দেশে বর্তমানে এইচআইভি সংক্রমণের সংখ্যা ৩,৬৭৪ জন। এর মধ্যে গত বছর শনাক্ত 433 রোগীর মধ্যে 91 জন মৃত্যুবরণ করেন। দেশের মোট জনসংখ্যার প্রতি 5,000-এ একজন এইচআইভিতে আক্রান্ত। যেহেতু বিশ্ব জনসংখ্যার সাথে মিলিয়ে দেখলে এই সংখ্যা অত্যন্ত কম, তাই আপাতত স্বস্তিতে রয়েছে সরকার। তবে এমন অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এইডসের প্রাদুর্ভাবের সবগুলো নিয়ামক সক্রিয় রয়েছে। একই সূচে রক্ত পরিসঞ্চালন, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, সমকামী, হিজড়া জনগোষ্ঠী এবং যৌনকর্মীর উপস্থিতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও মায়ানমারে এইচআইভি সংক্রমণের উচ্চ হার দেশে এইডসের ঝুঁকি বাড়িয়েছে, এমন দাবি সেবাদানকারী সংগঠনের। আপনি যদি পরিবারের সহায়তা থাকে, আপনার যদি কাজের অবস্থায় থাকেন, কাজের মধ্যে থাকেন, তাহলে আপনি একটা মানুষ আমাদের দেশেই হচ্ছে 20 বছর ধরে বেঁচে আছে এবং স্বাভাবিক হচ্ছে জীবন যাপন করছে। প্রচারণা কম থাকলেও সরকারি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রচারণা হয়, তবে অত ব্যাপকভাবে করি না আমরা এই কারণে যে এইডস তো আমাদের এইভাবে এদেশে এখানে নাই। এটা বেশি প্রচার করলে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকে, তবে আমাদের কার্যক্রম কিন্তু আছে, এই ব্যাপারে সতর্ক ব্যবস্থা আমাদের আছে। সরকারি বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা বাড়িয়ে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এইচআইভি এইডস আক্রান্ত বাবা মায়ের সন্তানরাও এইডস নিয়ে জন্মগ্রহণ করে, এমন ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল সহ দেশের 3টি সরকারি হাসপাতালগুলোতে পিএমটিসিটি প্রকল্প শুরু হবার পর পর্যন্ত এইডস আক্রান্ত 43 জন মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এই মায়েদের বুকের দুধ খেলেও সন্তানের মধ্যে এইডস ছড়ানোর আশঙ্কা নেই বলেও জানান চিকিৎসকরা। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। 23 বছরের প্রবাস জীবনে অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে এইডসের জীবাণু দানা বাঁধে তার দেহে। বিয়ের পর তা ছড়িয়ে যায় স্ত্রীর শরীরেও। তাদের পুত্র সন্তান দুটিও এইডস নামের মরণ ব্যাধি নিয়েই আসে পৃথিবীতে। এইডস আক্রান্ত গর্ভবতী মায়েদের সন্তানদের বাঁচাতে ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এবং ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2013 সালে ইউনিসেফের অর্থায়নে চালু হয় পিএমটিসিটি প্রোগ্রাম। এর আওতায় মায়েদের কাউন্সেলিং করে প্রসব পর্যন্ত দেয়া হয় চিকিৎসা সেবা। বুকের দুধ খাওয়ালে বাচ্চার মধ্যে চলে আসবে, তো প্রত্যেকটা মায়ের ভয় পাই যেত, না আমি বুকের দুধ খাওয়াবো না। কিন্তু গর্ভ অবস্থায় যেভাবে রাখা হয় সেইটা থেকে যদি মা এয়ারটি খায় অনেকদিন ধরে, মা থেকে বাচ্চার মধ্যে ঝুঁকিটা অনেক কমে যায়। কাউন্সিলিং এর আওতায় এসে ওসমানী হাসপাতালে এ পর্যন্ত 11 জনের মধ্যে সবাই সুস্থ সন্তান জন্ম দিয়েছে। এছাড়া চট্টগ্রামে 6 ও ঢাকায় 26 জন শিশুর জন্ম হয়েছে এইডস মুক্ত। জন্মের পরে ওষুধ নিয়েছে, খাওয়াইছে, আল্লাহ দিলে আমার বাচ্চা খুব ভালো আছে। আর 2 বছরের জন্য চালু হওয়া এই প্রকল্প বন্ধ হয়ে গেলে সব ভেস্তে যাবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। আমরা চাই না যে এই ধরনের প্রকল্প মুক্তিভাবে পড়ে যাক, কারণ আমরা এখানে বিশেষায়িত একটা হাসপাতাল। আমরা কিন্তু টার্সিয়ারি লেভেল হসপিটাল যে ধরনের সাহায্য দিতে পারি অন্য কোনো জায়গাতে এটা কিন্তু দেওয়া সম্ভব হবে না। আমি মোটামুটি সাকসেসফুল যে সবাইকে ওরিয়েন্টেড করতে পারছি যে এইচআইভি এইডস রোগী আসলে চিকিৎসা আমাদেরকেই দিতে হবে। সিলেটে এ পর্যন্ত 705 জন এইচআইভি এইডস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দীর্ঘদিন খুঁড়িয়ে চলার পর টঙ্গী B6 শিল্পনগরী নতুন করে জেগে উঠেছে। তবে ধরে রাখতে পারেনি ক্ষুদ্র ও কুটির শিল্পের পুরনো জৌলস। ক্ষুদ্র ও কুটির শিল্প এলাকা পরিণত হয়েছে রফতানিমুখী পোশাক পল্লীতে। তবে B6 বলছে, শুরুতে স্থানীয় প্রয়োজন মেটানোর নানা শিল্প কালের বিবর্তনে ও প্রতিযোগিতায় টিকতে না পারায় মাঝারি, বৃহৎ এবং রপ্তানিমুখী শিল্প স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। টঙ্গী শিল্প এলাকা নিয়ে সাজিদ রাজুর ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি দেখে মনে হতে পারে গাজীপুর কিংবা আশুলিয়ার কোনো পোশাক কারখানার সামনের রাস্তা। আসলে টঙ্গীর B6 শিল্প এলাকার চিত্র এটি। 75 একর জায়গার প্রায় 250 প্লটের উৎপাদনরত শিল্প ইউনিটের সংখ্যা 150। ক্ষুদ্র ও কুটির শিল্পের বেশিরভাগই এখন রপ্তানিমুখী শিল্প কারখানা। এর বেশিরভাগ পোশাক ও ডাইং শিল্প, বাকিগুলোর কিছু দেয়া হয়েছে ভাড়া কিংবা হয়েছে মালিকানা পরিবর্তন। আমার মনে হয় যে 80% 90%ই শুধু টেক্সটাইল সেক্টরটাই কাজ করতেছে। B6 মালিকদেরকে দেয়, ওই মালিক আবার বিভিন্ন মালিকের কাছে হস্তান্তর করে। এক এক সময় যখন যার যেরকম প্রয়োজন আর কি তখন সেইভাবে নেয়। মডার্ন বেকারি ছিল, কিছু
গ্লাস ফ্যাক্টরি ছিল, ওগুলা ই করে এখন গার্মেন্টস হয়ে গেছে। এলাকার লোকজন চাকরি পাইতেছে, খাওয়ার ব্যবস্থা, সুন্দর থাকার ব্যবস্থা, ভাড়া আগে পাইতাম হয়তো 500 টাকা, এখন একটা রুমে 3000 4000 টাকা। হ্যাঁ, মিলগুলি চালু থাকাতে তারাও আরামে থাকতেছে, আমরাও ভাড়া পাইতেছি। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিসিক বলছে, সময়ের প্রয়োজনেই আধুনিক ও মাঝারি শিল্প স্থাপনে অনাপত্তি তাদের। যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছে বা শিল্প কারখানা করার জন্য দিয়েছে, তারা পরবর্তী সময়ে কালের চাহিদা অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পেরেছে এবং সেই দিকে এখন ধাবিত হচ্ছে। তাতে করে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। শিল্প মালিকরা বলছেন, বিসিক কর্তৃপক্ষ ভালো ব্যবস্থাপনা দিতে ব্যর্থ হয়। গেল কয়েক বছর ধরে এই পুরো এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন তারা নিজেরাই। মালিকরা নিজেরাই চাঁদা দিয়ে সংস্কার করেছেন রাস্তা, আর দীর্ঘ প্রচেষ্টায় সমাধান করেছেন বিদ্যুৎ সমস্যার। তবে গ্যাসের সমস্যা এখনো রয়ে গেছে। তাদের দাবি, জ্বালানি সমস্যার সমাধান করে অব্যাহত রাখা হোক উৎপাদন প্রক্রিয়া। টঙ্গীর বিসিক শিল্প এলাকা থেকে সাজিদ রাজু, সময় সংবাদ। রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রাত 8:30টার দিকে হাসপাতালের 24 নম্বর ওয়ার্ডে 2 মাসের শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মা আইরিন। এ সময় স্বজনরা কেউ পাশে না থাকায় সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শাহনাজ নামে এক নারী। কিন্তু ওয়ার্ড থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাকে থামতে বলে নিরাপত্তা কর্মীরা। পরে জিজ্ঞাসাবাদে শিশু চুরির বিষয়টি বেরিয়ে পড়লে তাকে আটক করে রাজপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাচ্চা নিয়ে যাচ্ছে, কোনো কাগজপাতি না, আমি ওখানে আটকাচ্ছি। আটকানোর পর বলছে যে আমার ভাবির বাচ্চা। আমি বলছে যে তাহলে কাগজ দেখেন, আপনার ভাবি কই? উনি আর দেখাতে পারেনি। বাচ্চা খোঁজ করলাম, তারপরে আনসার ওখানে ধরে বলতেছে কার বাচ্চা কার বাচ্চা। তখন আমরা গেলাম, যাই দেখলাম আমার বাচ্চা। নিতে পারে নাই, সঙ্গে সঙ্গে ও দৌড় দিছিল, সঙ্গে সঙ্গে ওয়ার্ডের লোকজন ধরছে, পরে আমরা ধরলাম, ধরে আমরা এখন আইনগত ব্যবস্থা নেব। এবার দেশের বাইরের খবর। সিরিয়ায় রুশ বিমান অভিযানে প্রথমবারের মতো ব্যবহৃত হল SU-33 যুদ্ধ বিমান। আকাশ থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করতে সক্ষম এই বিমানটি সিরীয় অভিযানে অংশ নেয় বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল সপ্তাহে তুর্কি সীমান্ত লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি SU-24 যুদ্ধ বিমান ভূপাতিত করার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এদিকে রুশ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আবারও কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে বড় ভুল বলে আখ্যা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া বক্তব্যের জবাবে পুতিন বলেন, আইএসের চোরা কারবারির কাছ থেকে তেল কিনতেই এই আক্রমণ চালিয়েছে তুরস্ক। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তি লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015। COP21 নামে পরিচিত এই সম্মেলনে 150টিরও বেশি দেশের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অভিন্ন সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য বিশ্ব নেতারা। উদ্বোধনী ভাষণে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে দ্রুত আরও বহু দূর যেতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015। COP21 নামে পরিচিত এই সম্মেলনে 150টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দেয় প্যারিসের লা বোগার্তে পরিণত হয় বিশ্ব নেতাদের ঐতিহাসিক সমাবেশ কেন্দ্রে। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন 147টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনের প্রথম দিনেই পরিবেশ রক্ষায় ঐক্যের সুর ভেসে আসে বিশ্ব নেতাদের কণ্ঠে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বসে থাকার দিন শেষ। কার্বন নির্গমন করতে গেলে অর্থনৈতিক অগ্রগতি কমে যাবে, এই পুরনো যুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। জলবায়ু চুক্তিটি প্রতিটি দেশ যাতে মেনে চলে সে লক্ষ্যে একটি আইনগত বাধ্যবাধকতা আরোপ করা দরকার। প্যারিস সম্মেলন চুক্তি সম্পন্ন হলে জলবায়ু তহবিলে উন্নয়নশীল দেশগুলো আগামী 2020 সাল পর্যন্ত বছরে $100 বিলিয়ন বন্টনের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করবে। তবে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ ছিল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের। প্যারিস জলবায়ু সম্মেলনে চূড়ান্ত একটি মাত্রা যোগ করতেই হবে।
বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামাতে বহুদূরের পথ অতিক্রম করতে হবে। কার্বন নিঃসরণে ভূমিকা কম থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলোই। এ যাত্রায় পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতার কথা জানালো অগ্রসরমান অর্থনীতির দেশ ভারত। গেল 2009 সালে কোপেনহেগেনের সম্মেলনেও আশা করা হয়েছিল কার্বন নিঃসরণ কমাতে একটি কার্যকর চুক্তি সই হবে, কিন্তু সেবার সফল হননি বিশ্ব নেতারা। আগামী 2 সপ্তাহের মধ্যে 195টি দেশের মধ্যস্থতাকারীরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে রবি বোপরার অলরাউন্ডার নৈপুণ্যে প্রথম জয় দেখা পেয়েছে সিলেট সুপারস্টার্স। গতকাল চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 4 উইকেটে হারিয়েছে মুশফিকের দল। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 164 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে রবি বোপরার হাফ সেঞ্চুরির সুবাদে 2 বল বাকি থাকতে 6 উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় সুপারস্টার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উদ্বোধনী জুটিতে ইমরুল ও রিটন করেন 56 রান। লিটন ব্যক্তিগত 42 ও ইমরুল 48 রান করে সাজঘরে ফিরলে কিছুটা ছন্দহীন হয়ে পড়ে ছালাউদ্দিনের শিষ্যরা। তবে ভিক্টোরিয়ান্সের ইংলিশ রিক্রুট আশার জাইদি 36 বলে 56 রানের ঝড়ো ইনিংস খেললে 6 উইকেটে 164 রানের চ্যালেঞ্জিং স্কোর করে কুমিল্লা। বোপারা সিলেটের হয়ে 18 রানে 4 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মুনাবিরার 26 বলে 36, মুশফিকের 31 বলে 47 ও বোপারার 38 বলে 50 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে 2 বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সিলেট। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। এর আগে দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়েছে বরিশাল বুলস। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 33 রানে জয় পেয়েছে বুলস। মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 170 রান করে বরিশাল। জবাবে 137 রানে থামে চিটাগাং ইনিংস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 71-এর এ মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। প্রথম প্রহরে নানা আয়োজন। স্বাধীনতার 44 বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। 21 শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের বৈঠক, সিদ্ধান্ত জানা যাবে আজ। সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি। অব্যাহত অভিযানের পরেও ভেজাল খাদ্যে ছয়লাভ পুরো দেশ। উৎপাদন পর্যায়ে ভুল সিদ্ধান্তের পাশাপাশি আইনি কাঠামোতে দুর্বলতার অভিযোগ। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।